আচ্ছা বলবো না বলে মুচকি হাসল রৌদ্রি। তার কেমন যেন খুশি খুশি লাগছে, জানে না কেন, কিন্তু খুব খুশি লাগছে তার। ফোনের স্ক্রিনে থাকা ছবিটাতে রৌদ্রির মেহেন্দি রাঙা হাত দুটোর দিকে চেয়ে আছে নীরাদ। মেহেন্দির মাঝেই তার নামটা ফুটে আছে। অবশেষে তার প্রেয়সীর হাতে তার নাম। কোমল হাত দুটো মেহেন্দির রঙে কেবলমাত্র তার জন্যই রাঙানো হয়েছে। বধূ বেশে শুধু তার জন্যই অপেক্ষা করবে তার প্রেয়সী। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার কথাটা ভাবতেও কেমন যেন প্রশান্তি অনুভূত হয়। কনের সাজে একদম পুতুলের মতো লাগছে রৌদ্রিকে। লাল বেনারসি তার গায়ে, মোটামুটি ভারী সাজ, গয়নাগাটি পরানো, পুতুলের মতো করেই বসে আছে সে। নিচে কাজে চলে এসেছে। নীরাদও হয়তো চলে আসবে কিছুক্ষণ পর। কিছুক্ষণ পরেই তার মুখটা অর্ধাঙ্গিনীর হয়ে যাবে সে অপ্রকাশিত ভালোবাসা পবিত্রতা পেয়ে যাবে। 3 বার কবুল বলে বিয়েটা হয়ে গেল রৌদ্রি আর নীরাদের। এখনো নীরাদকে দেখার সুযোগ হয়নি রৌদ্রির। কাজী তার সম্মতি নিতে উপরে এসেছিল। সে কবুল বলে সাইন করে দিতেই নিচে চলে গেছে। সবার সাথে হাসি মুখেই কথা বলছে নীরাদ। অবশেষে তার বিয়েটা হয়েই গেল। কিন্তু রৌদ্রি এখনো নিচে নামছে না কেন? সে কি বুঝতে পারছে না তার বধূ বেশে দেখার জন্য নীরাদ কতটা উগ্রীব? অপেক্ষার প্রহর শেষ হলো দুজনেরই। রৌদ্রিকে নীরাদের পাশে বসানো হলো। নীরাদ জানে রৌদ্রি বরাবরই বেশি লজ্জা পায়। আজকেও তার ব্যতিক্রম নয়। উল্টো আজ তো লজ্জা পাবার পরিমাণটা একটু বেশি, বউ বলে কথা। যদিও এই লজ্জা পাওয়াটাকে ভীষণ ভালো লাগে নীরাদের। ছবি তোলার জন্য একটু ক্লোজ হতে বললে নীরাদ এক হাত দিয়ে রৌদ্রিকে পেছন থেকে জড়িয়ে ধরে। ধীর কণ্ঠে বলে, এত লজ্জা না পেয়ে ক্যামেরার দিকে তাকান মিসেস নীরাদ। রৌদ্রি হেসে দেয়। নীরাদ মুগ্ধ হয়ে দেখে সেই হাসি, নিজেও হেসে দেয়। এ যেন এক প্রাপ্তির হাসি, একরাশ পূর্ণতায় পরিপূর্ণ এই হাসি। গোলাপ দিয়ে সাজানো নীরাদের ঘর। বিয়ের শাড়ি পরে বিছানার মাঝখানটায় বসে আছে রৌদ্রি। চোখে মুখে ভর করেছে একরাশ লাজুকতা। দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকায় রৌদ্রি। নীরাদ এসেছে। দরজাটা লাগিয়ে দিয়ে রৌদ্রির দিকে দৃষ্টি দিল নীরাদ। গুটিসুটি হয়ে বিছানায় বসে আছে সে। ধীর পায়ে রৌদ্রির পাশে যেয়ে বসে নীরাদ। হাত বাড়িয়ে রৌদ্রির হাত দুটোকে আবদ্ধ করে। রৌদ্রির চোখে চোখ রেখে বলে, আমার সামনে লজ্জার পর কিছুই নেই, ঠিক আছে? খেতে পেয়েছে? খেয়েছো কিছু? জি খেয়েছি, মা খাইয়ে দিয়েছে। নীরাদ হাসে। পুরুষ মানুষের জীবনে দুইজন নারীর ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। একজন তার মা আর একজন তার স্ত্রী। আল্লাহর রহমতে নীরাদের জীবনে এই দুজন মানুষই খুব ভালো। এক হাত দিয়ে রৌদ্রির গালে রেখে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায় নীরাদ। চোখ বন্ধ করে ফেলে রৌদ্রি। নীরাদের ভালোবাসার প্রথম ছোঁয়া। পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে নীরাদ। খুলে 2টা স্বর্ণের চিকন বালা বের করে। নিজেই রৌদ্রির হাতে পরিয়ে দেয় সে। রৌদ্রির গালে হাত রেখে বলে, এটা কখনো খুলবে না, ঠিক আছে? আচ্ছা। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো। মেকআপ তুলে ভারী শাড়ি ছেড়ে হালকা কিছু পরে নাও। একটা সুতির শাড়ি পরে বেরিয়ে আসে রৌদ্রি। চুলগুলো ছাড়া, সামনের দিকের কিছু চুল ভিজে গেছে। বিছানার দিকে তাকিয়ে দেখে নীরাদ একপাশে আধশোয়া হয়ে বসে ফোন চালাচ্ছে। পরনে তার সাদা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। একসাথে ঘুমোতে প্রবলেম হবে? তাহলে আমি না হয় সোফা। কোনো সমস্যা নেই বলে মুচকি হাসে রৌদ্রি। সাধারণভাবে বেশ স্নিগ্ধ লাগছে রৌদ্রিকে। নীরাদ মুগ্ধ নয়নে দেখে মেয়েটা শাড়ি পরে আছে। এলোমেলো ভাবে গায়ে জড়ানো শাড়িটা বারবার টানাটানি করছে সে। বোঝাই যাচ্ছে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নীরাদ নরম কণ্ঠে বলে, শাড়ি পরে আরামে শুতে পারবে না, অসুবিধা হবে। সকালে শাড়ি পরো, এখন কামিজ পরে নাও। কোনো অসুবিধা হবে না, আমি শাড়িই পরবো। শাড়ি না পরলে বিয়ে বিয়ে ভাব আসবে না। নীরাদ শব্দ করে হেসে দেয়। রৌদ্রি মুখ কুঁচকে তাকায়। সন্দিহান কণ্ঠে বলে, হাসছেন কেন? আমি কি হাসার মতন কিছু বলেছি? না, ঠিক আছে, এখন ঘুমাও। কাল আবার বউ ভাত। রেস্ট না নিলে পর অসুস্থ হয়ে পড়বে। নীরাদের বাঁ পাশে গিয়ে শুয়ে পড়ে রৌদ্রি। লাইট নিভিয়ে দেয় নীরাদ। সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণেই ঘুমিয়ে পড়ে রৌদ্রি। ঘুমের ঘোরে এক হাত মেলে দেয় নীরাদের বুকের উপর। নীরাদ আলতো করে সেই হাতের উপর হাত রাখে। কতই না অপেক্ষা করেছে সে এই সময়টার জন্য।
জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রৌদ্রির মুখের ওপর। ঘুমন্ত মুখের স্নিগ্ধতা যেন বাড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। সকাল 9টা। নীরাদের ঘুম ভেঙে যায়। কাঁধে ভারী কিছু অনুভব হতেই চকিতে তাকায় সে। তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে রৌদ্রি। বুকে রাখা হাতটা সারা রাতেও ছাড়েনি নীরাদ। এক হাত দিয়ে কাঁথা টেনে দেয় নীরাদ। শাড়ি আর শাড়ির জায়গায় নেই মেয়েটার। ঘুম থেকে উঠে কাপড়ের বেহাল দশা দেখে অন্য কিছু ভেবে ফেলতে পারে। খুব সন্তর্পণে রৌদ্রির মাথাটা বালিশে রাখে নীরাদ। হাতটা ছাড়িয়ে উঠে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে রৌদ্রি উঠে গেছে। পিটপিট করে তাকিয়ে আছে নীরাদের দিকে। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুলটা আঁচড়াতে আঁচড়াতে বলে, ঘুম হয়েছে? উঠে কাপড় পাল্টে রেডি হয়ে নাও, মেহমানরা আসবে তোমাকে দেখতে। বলতে বলতে কাবার্ড থেকে দুটো বক্স বের করলো নীরাদ। টেবিলে রেখে বলল, এই গহনাগুলো পরে নিও, আমি নিচে যাচ্ছি, রাতে রিসেপশন, অনেক কাজ আছে। রৌদ্রি টেবিলে রাখা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে শাড়ি পরে বেরিয়ে আসে। গহনাগুলো পরে নিচে চলে যায়। নিচে নামতেই দেখে মনিরা টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। পাশে মৌও আছে। কাল রাতে রৌদ্রির সাথে মৌই এসেছে। রৌদ্রির ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই চেয়ার টেনে বসলো। নাস্তা খাচ্ছে আর টুকটাক কথা হচ্ছে তাদের। ইতিমধ্যেই মনিরা বলল, তোকে কাল রাতে উপহার দেয়নি নীরদ? মৃদু কণ্ঠে রৌদ্রি বলল, দিয়েছে। কি দিয়েছে? হাত বাড়িয়ে বালা দুটো দেখালো রৌদ্রি। বাহ আপু, খুব সুন্দর তো। মাশাআল্লাহ বলেই রৌদ্রির মাথায় হাত বুলিয়ে দিল মনিরা। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় রৌদ্রির। এরকম শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ছোট থেকেই মায়ের আদর সেভাবে পায়নি সে। মায়ের অভাবটা সব সময় অনুভব হতো। যদিও ভাবি তাকে সবসময় মায়ের মতো করে আগলে রাখতো, তবুও ভাবি তো আর মা ডাকা যায় না। মনিরাকে সে মা ডাকবে। মা ডাকাটাই মধুর। নীরাদের পুরো বাড়ি সাজানো হয়েছে। ঝলমলিয়ে উঠেছে আহমেদ ভিলা। একটা উৎসব ভাব। বিয়েটা রৌদ্রের ইচ্ছায় ছোট করে হলেও রিসেপশনটা নীরাদ বড় আয়োজন করেই করবে। নীরাদের অফিসের মানুষজন আসবে এই অনুষ্ঠানে, বন্ধুরা আসবে, তার উপর নীরাদের উৎসাহ। ইচ্ছা দেখে আর না করতে পারেনি রৌদ্রি। সেই সুবাদেই জমকালো আয়োজন করেছে নীরাদ। মেহমান আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। খালি বাড়িটা মানুষজনে পরিপূর্ণ। রৌদ্রির পরিবারের সবাই চলে এসছে। সফল বিজনেসম্যান নীরাদ আহমেদের স্ত্রীকে দেখার জন্য মুখিয়ে আছে সবাই। এমন সময় লাইট কিছুটা নিভিয়ে গেল। সিঁড়ির ওপর যেয়ে পড়ল সব লাইট। সবার চোখ এখন সেদিকেই। রৌদ্রির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে নীরাদ। এত মানুষ দেখে যাতে রৌদ্রি নার্ভাস না হয় তাই শক্ত করেই হাতটা ধরে আছে সে। প্রেস মিডিয়ার কয়েকজনও এসেছে। তারা ছবি তুলছে। নীরাদ অবশ্য চেয়েছিল এরা যেন না আসে। পরে ভাবলো ওর বিয়ের ব্যাপারটা এরা আবার খারাপভাবে প্রচার করতে পারে, যেটা না হওয়ায় ভালো। একটা কালো রঙের গাউন রৌদ্রির পরনে। গাউনের মাঝে কালো পাথরগুলো ঝলমল করছে। পরনের গয়নাগুলো ডায়মন্ডের, চিকচিক করছে সেগুলো। কানে, গলায়, হাতে গয়নাগুলো রয়েছে। নীরাদ পরেছে ব্ল্যাক স্যুট, আগাগোড়ায় কালো পরেছে সে। দুজনকে দেখে যে কারোরই চোখ আটকে যাবে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবার মুখে একটাই বুলি, মেড ফর ইচ আদার। সিঁড়ি দিয়ে নেমে নীরাদ রৌদ্রির হাত ছেড়ে নরম কণ্ঠে বলল, যাও, ভাই ভাবির সাথে দেখা করো। রিদান মীরা এগিয়ে এসে রৌদ্রিকে জড়িয়ে ধরলো। মাত্র একদিন হয়েছে রৌদ্রি তাদের থেকে দূরে, তাতেই যেন বহু কাল মনে হচ্ছে তাদের। বোন সুখে আছে দেখে খুশি হয়ে উঠল রিদানের মন। আজ ভাই হিসেবে সার্থক সে। কেমন আছিস বোন? ভাইয়াকে মনে পড়েনি? পড়ছে, খুব মনে পড়ছে। কাদো কাদো কণ্ঠে রৌদ্রি বলল। রৌদ্রি হেসে দেয়। কিছু বলতে যাবে তার আগে নীরাদ বলে, আমার বউকে কাটলেও ভূতের মতো দেখাবে না ভাবি। বলেই হাসলো মীরা। তার হাসিতে হাসি মিলালো রিদানও। স্টেজে উঠে মাইক হাতে নিল নীরাদ। ভরাট কণ্ঠে স্বাগত জানালো সবাইকে। রৌদ্রিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিল সকলের সাথে। ফর্মালিটিস শেষ করে স্টেজে বসলো তারা। সবাই এসে এসে ছবি তুলছে তাদের সাথে। রাত প্রায় 12টা বাজে। মেহমানরা চলে গেছে ঘন্টাখানেক আগেই। এতক্ষণ পরিবারের সবাই মিলে কথা বলছিল।
বেশি রাত হয়ে যাওয়াতে নীরাদ, মীরা আর ওর চাচারা একটু আগেই রওনা দিয়েছে। রোদের মুখ থেকে হাসি যেন সরছিলই না। ভাই যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়েছিল তার। পরক্ষণে নীরাদ যখন বলল তার কালকে দেখা করিয়ে নিয়ে আসবে, তখন থেকেই সেই খারাপ লাগাটাও চলে গিয়েছে। ঘুমানোর জন্য বিছানা একটু ঝেড়ে দিচ্ছিল রৌদ্রি। নীরাদ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বালিশগুলো ঠিক জায়গায় দিয়ে নীরাদকে বলল রৌদ্রি, আপনি এখন ঘুমাবেন না? হ্যাঁ, এই তো কাজ শেষ আমার। বলেই ল্যাপটপটা বন্ধ করে দিল নীরাদ। সেই সময়ই ফোনটা টুংটাং শব্দ করে বেজে উঠল রৌদ্রির। এত রাতে কে মেসেজ করেছে ভেবেই দ্রুত ফোনটা হাতে নিল রৌদ্রি। মেসেজটা দেখে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। মুখের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। নীরাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ার্ত চোখে কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিল সে নীরাদের দিকে। নীরাদের সাথে খুব সুখে আছো জান। সুখ কি বেশি দিন সইবে? চোখ খান খোলা রেখো জান, তোমার নীরাদকে আবার আমি নিয়ে না যাই। তুমি তো আমার খুব প্রিয়, তাই তোমার প্রিয় মানুষগুলো আমার খুব প্রিয় জান। ব্যাস এতটুকুই লেখা মেসেজটায়। মেসেজটা অপরিচিত নাম্বার থেকে এসেছে, তবে এটা যে ফারহান পাঠিয়েছে সেটা বুঝতে একদমই কষ্ট হয়নি নীরাদের। মেসেজটা দেখে যতটা না রাগ হচ্ছে নীরাদের, তার থেকে বেশি রাগ হচ্ছে ফারহানের রৌদ্রিকে জান বলে সম্বোধন করায়। রাগে মাথায় রক্ত উঠে গেছে নীরাদের, চোখগুলো লাল হয়ে গেছে। সহজে রাগে না সে, তবে যে তার রাগী রূপ দেখেছে সে দ্বিতীয়বারের মতো তাকে রাগানোর সাহস করে না। রৌদ্রির অবস্থা কাঁদো কাঁদো, চোখ ছলছল করছে তার। অল্পতেই ভয় পেয়ে যায় সে। ফারহানের ব্যাপারে সে এমনিতেই ভীতু, তার উপর সে থ্রেট দিয়েছে তার ভালোবাসার মানুষকে নিয়ে। নীরাদ ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। রাগ কমানোর চেষ্টায় অব্যাহত সে। অন্তত রৌদ্রির সামনে তার রাগী রূপটা প্রকাশ করতে দিতে চায় না নীরাদ। সে চায় না তার রৌদ্রি তাকে ভয় পাক। গেঞ্জির হাতাটা টান পড়তেই রৌদ্রির দিকে তাকায় সে। এক হাত দিয়ে নিজের হাতের বাহু খামচে ধরেছে রৌদ্রি। রৌদ্রির চোখের দিকে তাকিয়ে থমকে যায় সে। রৌদ্রির চোখে জল, কাঁদছে রৌদ্রি। নীরাদ দ্রুত ঝুঁকে যায়। এক হাঁটু বিছানায় ভর দিয়ে এক হাত রৌদ্রির চুলের ভাঁজে দিয়ে রৌদ্রির মাথাটা নিজের বুকে চেপে ধরে, আর এক হাত পিঠে দিয়ে হাত বুলিয়ে দিতে থাকে। স্নেহের কণ্ঠে ধীরে ধীরে বলে, রৌদ্রি কাঁদে না, কান্না থামাও। আপনার কিছু হয়ে গেলে আমি? আরে আমার কি হবে পাগলি? ও কিছু করতে পারবে না আমার। তুমি শুধু শুধু কাঁদছ। ও শুধু আমাদের ভয় দেখাতে চাইছে। তোমার নীরাদ কি এতটাই ভীত বলো? কান্নার মাঝেই থেমে থেমে রৌদ্রি বলে। কিছুটা শান্ত হয় রৌদ্রি। নীরাদ মাথা কিছুটা নামিয়ে রৌদ্রির কপালের দিকে চুমু দেয়। এবার কান্না থেমে যায় রৌদ্রির। নীরাদের শক্তভাবে জড়িয়ে ধরে সে। নীরাদও কিছু বলে না। কিছুক্ষণ পর রৌদ্রি কাঁপা কাঁপা গলায় বলে, উনি যদি? ইস, ওকে নিয়ে আর কোনো কথা না, ওকে? রৌদ্রিকে আলতো করে ছাড়িয়ে দেয় নীরাদ। সামনে বসে এক হাত গালে রাখে আর এক হাত দিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে চোখ মুছে দেয়। কখনো কাঁদবে না, তোমার কান্না যেমন সহ্য হয় না। রৌদ্রি প্রতি উত্তর না পেয়ে আবারও বলে, এখন ঘুমাবে, সারাদিন একটু রেস্ট করতে পারেনি। বলে উঠে যায় নীরাদ। যে লাইট বন্ধ করে দেয়। একপাশে শুয়ে রৌদ্রিকে কাছে টেনে নেয় নীরাদ। নীরাদের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় রৌদ্রি। এই মুহূর্তে এই জায়গাটাই তার সব থেকে নিরাপদ বলে মনে হচ্ছে। সেখানে নিশ্চিন্তে ভরসা করা যায়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নীরাদের বাহুডোরে আবদ্ধ অবস্থায় পায় রৌদ্রি। লাল আভা চলে আসে তার গালে। নীরাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুটা সময়। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আলতো করে কোমর থেকে নীরাদের হাতটা সরাতে চায় সে, তবে ব্যর্থ হয়। হাতটা একটু নাড়াতেই নড়ে চড়ে ওঠে নীরাদ। ঘুমু ঘুমু কণ্ঠে বলে, কি হয়েছে? আমি উঠবো, ছাড়ুন। নীরাদ ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে ঘুমায়। রৌদ্রি আর কি করবে? লোকটার ঘুম ভাঙাতেই যে ইচ্ছে করছে না, তাই অগত্যা সেও শুয়ে থাকে। 10টা বাজলেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় নীরাদের। হাত বাড়িয়ে সেটা বন্ধ করে নীরাদ। রৌদ্রির দিকে তাকিয়ে দেখে সে আগেই জেগে তার দিকে তাকিয়ে আছে। নীরাদ হেসে দেয়। সদ্য ঘুম থেকে ওঠা মুখ দেখে হাসি অদ্ভুত সুন্দর লাগে। সারাটা দিন বেশ ভালোই কেটেছে রৌদ্রির। মায়ের সাথে গল্পে মেতেছিল সে এতক্ষণ।
বিকেলের দিকে নীরাদ বেরিয়েছে অফিসের কাজে। অনেক গুরুত্বপূর্ণ মিটিং, তাই জরুরিভাবে যেতে হয়েছে তাকে। আজ যেতে পারেনি, তাই বলেছে কাল ভাইয়ের বাসায় নিয়ে যাবে। রৌদ্রিও আপত্তি করেনি। টেবিলে খাবার সাজিয়ে নীরাদের জন্য অপেক্ষা করছে রৌদ্রি। মনিরাও খায়নি, বলেছে নীরাদ আসলে তাকে ডেকে দিতে। 10টা বেজে গেলেও নীরাদ ফেরে না। রুমে যেয়ে নীরাদের নাম্বারে ফোন করে সে। কালকে রাতের অজানা আশঙ্কায় আবারও মাথায় ঝেঁকে বসে যখনই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে, দিস নাম্বার ইজ কারেন্টলি নট রিচেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মুখোমুখি বসে আছে ফারহান আর নীরাদ। নীরাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি। এক হাত দিয়ে টেবিলের উপরে রাখা পেপার ওয়েটটা ঘোরাচ্ছে সে। ফারহান থমথমে চেহারায় বসে আছে। তার অফিসে এসে তার উপরেই জোর খাটানো হচ্ছে, এই ব্যাপারটা সে একদমই মেনে নিতে পারছে না। ফারহানকে চুপ থাকতে দেখে নীরাদি বলল, কথা বলছিস না কেন? কোন সাহসে তুই রৌদ্রিকে মেসেজ দিয়েছিস? রাগে চিৎকার করে ওঠে নীরাদ। রৌদ্রি আমার, শুধু আমার। তুই ওকে ছলনা করে বিয়ে করেছিস। আমার জানকে আমি আমার করেই ছাড়বো, দেখে নিস। ধৈর্যের বাঁধ ভেঙে যায় নীরাদের। এক হাত দিয়ে ফারহানের কলার চেপে দাঁড় করায় সে। দাঁতের দাঁত চেপে বলে, মুখ দিয়ে আরেকবার জান শব্দটা বের করলে তোর জানটা কিন্তু আমি নিয়ে আসবো, সো বি কেয়ারফুল। বলেই ফারহানের মুখ বরাবর একটা ঘুষি দিয়ে ঝামটা দিয়ে ছেড়ে দেয় কলার। নাক আর ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে আসে ফারহানের। রক্তটা হাত দিয়ে মুছে নীরাদের মারার জন্য তেড়ে আসে সে। নীরাদ শান্ত কণ্ঠে ভ্রু উঁচিয়ে বলে, ডোন্ট ইউ ডেয়ার। ফারহান থেমে যায়। এই মুহূর্তে নীরাদকে ভয় লাগছে তার। সে ভাবেনি নীরাদের এমন রূপও থাকতে পারে। রুমের দরজা খুলে প্রবেশ করে ফারহানের বাবা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সে। অস্থির দেখাচ্ছে তাকে। হাঁপাতে হাঁপাতে সে বলল, মিস্টার নীরাদ, আমার ছেলেকে ছেড়ে দিন, ওর ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কিছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। ফারহান আপত্তিকর গলায় বলল, এসব কি বলছো তুমি, ড্যাড? ফারহানের বাবা ধমকে উঠে। সে বলে, কোনো কথা বলবে না তুমি, আমার সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। ফারহান চুপ হয়ে যায়। সে বুঝতে পারছে অবস্থা বেগতিক, এখন কথা না বলাই শ্রেয়। নীরাদ তাদের কথা শুনে হাসে, তারপর হাসি থামিয়ে দুহাত পকেটে গুজে গম্ভীর গলায় বলে, দেখুন মিস্টার চৌধুরী, আপনার ছেলেকে আমি চাইলে এখনো মেরে ফেলতে পারি, কিন্তু মারছি না শুধু আপনার অনুরোধের জন্য। আপনি আমার অনেক বড়, আপনাকে সম্মান করে আমি আপনার কথা রাখছি। তবে এরপরও যদি ও আমার ওয়াইফের সাথে কোনো কিছু করার চেষ্টা করে, তখন কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন। জি জি মিস্টার নীরাদ, আর এমন হবে না। নীরাদ উত্তর দেয় না। ফারহানের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে যায় সে। সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এক হাতে ফোনটা বের করে রৌদ্রি এখনো ফোন দেয়নি ভেবে অবাক হয় বেশ। অন করতে গিয়ে দেখে ফোন অফ, মানে ফোনটাতে চার্জ নেই। শিট। বলেই গাড়ির হ্যান্ডেলে বাড়ি দেয় সে। দ্রুত আরেকটা ফোন বের করে, রৌদ্রির নাম্বারে কল করে। অপরিচিত নাম্বার থেকে কল পেয়ে ভয় পেয়ে যায় রৌদ্রি। ভাবে হয়তো ফারহান কল দিয়েছে। ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো, কে? রৌদ্রির ভয়ার্থ কণ্ঠ শুনে নীরাদ দ্রুত বলে, আমি নীরাদ, তুমি চিন্তা করো না, একটা কাজে আটকে গিয়েছিলাম, ফোনের চার্জও শেষ, তাই ইনফর্ম করতে পারিনি। আমি আসছি, জাস্ট 20 মিনিট লাগবে, ওকে? নীরাদের বলা সবগুলো কথা মাথার মধ্যে ঘুরপাক খায় রৌদ্রির। প্রশ্ন না করতেই সব উত্তর দিয়ে দিয়েছে নীরাদ। রৌদ্রিকে চুপ থাকতে দেখে নীরাদ আবারও বলে, রৌদ্রি? মৃদু কণ্ঠে রৌদ্রি বলে, জি ঠিক আছে, আপনি আসেন। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে নীরাদ। ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে রৌদ্রি, পাশে প্লেট সাজানো। তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে মেয়েটা, নিজেও খায়নি। নীরাদ কোনো রকম শব্দ না করে উপরে চলে যায়। দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রৌদ্রি এখনো আগের মতোই ঘুমিয়ে আছে। নীরাদ যেয়ে মাথায় হাত রাখে, নরম গলায় ডাকে, রৌদ্রি? একবার ডাকতেই মাথা তুলে তাকায় রৌদ্রি। নীরাদের পরনে বাসার কাপড় দেখে বুঝতে পারে সে আগেই চলে এসেছে। বিস্মিত কণ্ঠে বলে, আপনি কখন আসলেন? পাশের চেয়ার টেনে বসতে বসতে নীরাদ বলে, একটু আগে। রৌদ্রির সামনে প্লেট রেখে বলে, মা খেয়েছে না? জি। বলে নীরাদ কে খাবার বেড়ে দেয়।
দুজনের খাওয়া শেষ হলে সব গুছিয়ে উপরে চলে যায়। রুমে ঢুকে দেখে নীরাদ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। কাপড়গুলো সোফায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। রোদ্রি যে সেগুলো ঠিক করে রাখে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো বেনি করে নেয়। পেছনে ঘুরতে নিলে ঘাড়ে কারোর নিঃশ্বাস অনুভব হয় তার। পেছন থেকেই নীরাদ রোদ্রির কোমর ছড়িয়ে রেখেছে। রোদ্রির উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়ায় সে। হালকা কেঁপে ওঠে রোদ্রি। লজ্জা মাখা নিয়ে যাওয়া কণ্ঠে বলে, নীরাদ কি করছেন? নীরাদ উত্তর দেয় না। রোদ্রিকে সামনে ঘুরিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তার ঠোঁট জোড়া ক্রমশ রোদ্রির ঘাড়ে, কাঁধে, গলায় বিচরণ করছে খুব গভীরভাবে। কাঁচের জানালার টেনে দেয়া পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদের সূক্ষ্ম রশ্মি চোখের ওপর পড়তেই নড়ে চড়ে উঠল রোদ্রি। ভোরের দিকে ঘুমিয়েছে সে। ঘুম থেকে উঠতে তার একটুও ইচ্ছা করছে না। কোনো মতে চোখ খুলে মুখটা পাশে ঘোরাতেই থমকে গেল সে। নীরাদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরাদের নিঃশ্বাসে সে রোদ্রির চোখে মুখে আছড়ে পড়ছে। নীরাদের হাতের শক্ত বন্ধনে আবদ্ধ সে। নীরাদ মুচকি হেসে রোদ্রির এলোমেলো চুলগুলো মুখের থেকে সরিয়ে দিল। এখনো তার দৃষ্টি স্থিরভাবে রোদ্রির চোখে আটকে আছে। রোদ্রির চোখগুলো ছোট ছোট করে প্রশ্ন করে, এইভাবে কি দেখছেন? আমার রৌদ্রিকে। নীরাদের সোজাসাপটা উত্তর। রোদ্রি চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থেকে বলে, হাত সরান, আমি উঠবো। নীরাদ হাত না সরিয়েই ফট করে রোদ্রিকে ঘুরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। হাতটা আলগা করে দিতেই রোদ্রি দ্রুত উঠে যায়। মনে মনে হাসে নীরাদ। ভাবে, মেয়েটা এত লজ্জা পায়, বিয়ের পর লজ্জা যেন আরো বেড়ে গেছে। সে কি বুঝে না তার লজ্জা মাখা চোখের চাহনি, মেয়ে যাওয়া কণ্ঠে আমি বারবার খুন হই। ভাইয়ের বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। বিদায় নিয়ে দ্রুত গাড়িতে উঠে বসে নীরাদ। রোদ্রি সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। খুব খুশি দেখাচ্ছে রোদ্রিকে। নীরাদ আর চোখে একবার পরখ করে নিল তাকে। তারপর সামনের দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রোদ্রি আশেপাশে থাকলে সে কোনো কিছুতেই মন দিতে পারে না। তার অবচেতন মনের সকল অনুভূতি সেই রোদ্রিকে গিয়েই আটকে যায়। কবে, কখন, কিভাবে যে মেয়েটাকে এত বেশি ভালোবেসে ফেললো তা সে নিজেও জানে না। এসব ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফোটে তার। এতক্ষণ ধরে নীরাদকে পর্যবেক্ষণ করছিল রোদ্রি। সিটে মাথা কাত করে এলিয়ে নীরাদের দিকেই তাকিয়েছিল সে। নীরাদকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে এলো তার। জিজ্ঞাসু কণ্ঠে বলল, আপনি হাসছেন কেন? নীরাদ ফিরে তাকায়। রোদ্রির মুখের দিকে তাকিয়ে কি যেন দেখে সে। রোদ্রি আবারও বলে, বলেন। মাথা এভাবে রেখেছো কেন? ঘাড়ে ব্যথা করবে পরে, দেখি সোজা করো। বলে নিজেই রোদ্রির মাথা সোজা করে দেয়। রোদ্রি মুচকি হাসে। নীরাদের এই ছোট ছোট কেয়ারগুলো সে খুব করে ভালোবাসে। নীরাদ এমন ধাঁচের একজন মানুষ যারা কিনা ভালোবাসতে বাধ্য করে। এরকম মানুষদের ভালো না বেশে থাকাই যায় না। এদেরকে ভালোবাসা বাধ্যতামূলক। আর ভালোবাসাটা বাইরের প্রকৃতির নিয়মের বাইরে। জ্যামে আটকে গেছে তাদের গাড়ি। নীরাদ ফোনে কার সাথে যেন একটা কথা বলছে। রোদ্রি অধৈর্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। জ্যামের মধ্যে বসে থাকা তার কাছে প্রচন্ড অসহ্যকর একটা বিষয়। গাড়ির গ্লাসে ঠক ঠক শব্দে দুজনেই সেদিকে তাকায়। একটা বাচ্চা মেয়েকে দেখে গ্লাস নামায় রোদ্রি। মেয়েটা একটা বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে বলে, আফা নিবেন? রোদ্রি মাথা এগিয়ে মেয়েটাকে দেখে। বেশ মিষ্টি দেখতে মেয়েটা। রোদ্রি কিছু বলবে তার আগেই নীরাদ বলে, নাও। রোদ্রি মেয়েটার হাত থেকে মালাটা নেয়। এক হাত বাড়িয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরাদ ওয়ালেট বের করে 500 টাকার একটা নোট এগিয়ে দেয় বাচ্চাটার দিকে। বাচ্চাটা ইস্তস্তত গলায় বলে, এত টাকা ভাঙতি হইব না স্যার। নীরাদ হাসি মুখে বলে, ভাঙতে লাগবে না, তুমি রেখে দাও। মেয়েটার মুখের হাসির ঝলকানি দিয়ে ওঠে। দৌড়ে দৌড়ে সামনে চলে যায় সে। তারই সমবয়সী কিছু মেয়েদের সাথে গিয়ে খুশিতে মেতে ওঠে। জ্যাম ছেড়ে দিয়েছে ততক্ষণে। রোদ্রি এক হাতে মালাটা পেঁচিয়ে নিয়েছে। এই অতি ক্ষুদ্র জিনিসটাই তার কাছে অনেক মূল্যবান। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেয় মনিরা আহমেদ, রোদ্রি আর নীরাদ। খাওয়া শেষে রোদ্রি মনিরা বেগমের রুমে যায়, তাকে ওষুধ খাইয়ে দেয়। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে বোধহয়।
ঠান্ডা বাতাস হচ্ছে, তাই মনিরা রুমের জানালাগুলো ভালো করে আটকে দেয় সে। মনিরা আহমেদ স্নেহের সহিত হাত বুলায় রৌদ্রির মাথায়। ভাগ্য করে এমন একটা মিষ্টি বৌমা পেয়েছে সে। গভীর রাত, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঠান্ডার থেকেও ঠান্ডাময় আবহাওয়া বিরাজ করছে। শীতল বাতাসে মুখিয়ে উঠেছে পরিবেশ। বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে রৌদ্রি। হঠাৎ কারণ ক্ষীণ ডাকে আধো আধো ভাবে চোখ মেলে সে। নীরাদ ডাকছে তাকে। বলেন। উঠো। রৌদ্রি চোখ মুখ কুঁচকে তাকায়। কেন? বৃষ্টি হচ্ছে, ভেজব, ছাদে চলো। নীরাদের এই 3টি বাক্যই যথেষ্ট ছিল রৌদ্রির ঘুম উড়িয়ে দেওয়ার জন্য। হুড়মুড় করে উঠে বসে সে। অস্থির কণ্ঠে দ্রুত বলে, আপনি ঠিক আছেন তো? আপনার তো কোনো কালে বৃষ্টি পছন্দ না, আজ হঠাৎ বৃষ্টিতে ভিজতে চাইছেন, তাও আবার এই মাঝরাতে। জ্বর এসেছে নাকি? বলেই নীরাদের কপালে হাত রাখে রৌদ্রি। নীরাদ হেসে দেয়। কপালে রাখা রৌদ্রির হাতটা নামিয়ে হাতের উল্টো পিঠে চুমু খায়। আমি একদম ঠিক আছে, এত প্রশ্ন না করে দ্রুত ছাদে চলো। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমি জানি তোমার মাঝরাতের বৃষ্টিতে ভেজার খুব শখ। রৌদ্রি চমকায়। বেশ কয়েক মাস আগে সে নীরাদের কথার ছলেই তার এই ইচ্ছেটা বলেছিল। নীরাদ এখনো মনে রেখেছে ভেবেই খুব অবাক হলো সে। আপনি এখনো মনে রেখেছেন সেটা? রৌদ্রির কণ্ঠে স্পষ্ট বিস্ময়। নীরাদ উত্তর দেয় না, কেবলমাত্র একটু হাসে। ছাদের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে নীরাদ আর রৌদ্রি। বৃষ্টি তুমুল বেগে ভিজিয়ে দিচ্ছে তাদের। দুহাত মিলে বৃষ্টি উপভোগ করছে রৌদ্রি। শাড়ি লেপটে আছে শরীরের সাথে। স্নিগ্ধ মোহনীয় লাগছে তাকে। হঠাৎ নীরাদ বলে, চোখ বন্ধ করো। রৌদ্রি বিনা বাক্যে চোখ বন্ধ করে নেয়। কেন জানি প্রশ্ন করতে ইচ্ছে করছে না তার। মনে হচ্ছে যা হচ্ছে হোক না। নীরাদ হাঁটু গেড়ে বসে। এক হাতে সদ্য ফোটা একগুচ্ছ লাল গোলাপ ধরা তার। বৃষ্টির পানিতে ভিজে একাকার সেগুলো। ছাদের এক কোনায় বেশ কিছু গোলাপ গাছ আছে, সেখান থেকে মাত্রই নিয়ে এসেছে সে। গোলাপগুলো বাড়িয়ে রৌদ্রির দিকে ধরে বলে, চোখ হলো। রৌদ্রি চোখ খুলে নীরাদকে এভাবে দেখে থমকে যায়। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে সে। নীরাদ বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, আই নো যে এটা একটা অদ্ভুত, কিন্তু তোমাকে কখনো সেভাবে বলা হয়নি। সবতি বিয়ের আগেই প্রপোজ করেন, আমি নয় একটু অন্যরকম করে বিয়ের পরে প্রপোজ করলাম। একটু থেমে বলে, তোমাকে কখন এতটা ভালোবেসে ফেলেছি জানি না, তবে তুমি আমার প্রতিটা শিরায় শিরায় মিশে গেছো। তুমি আমাকে ভাবতেও আমার ভয় লাগে। সবসময় আমার পাশে থেকে এভাবে আমাকে গুছিয়ে রেখো। এই এক গুচ্ছ ভেজা গোলাপের সঙ্গে আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। রৌদ্রির চোখ দিয়ে নোনা স্রোত বেয়ে পড়ে। বৃষ্টির পানির সাথে মিশে যায় সেই পানি। কাপা হাতে ভেজা গোলাপগুলো নেয় সে। নীরাদের পাগলামিতে আজ বিস্মিত সে। নীরাদ দাঁড়িয়ে যায়, দুহাতে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় রৌদ্রিকে। নেশা ভরা কণ্ঠে বলে, তোমাকে আমি সুস্থ মানুষের মতো ভালোবাসতে পারবো না। তোমাকে আমি সুস্থ মানুষের মতো ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। রৌদ্রি লজ্জায় নীরাদের বুকে মুখ লুকায়। লোকটা সব সময় তাকে লজ্জায় ফেলে। নীরাদ 2 হাত রৌদ্রির 2 গালে রাখে। রৌদ্রির মুখটা বুক থেকে উঠিয়ে নেয় সে। শীতে রৌদ্রির ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। রৌদ্রির কাপা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় নীরাদ। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে রৌদ্রি। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, সেই সাথে বাড়ছে তাদের ভালোবাসার গভীরতা।